কবিতা দুই ছেলে মেয়ে স্বামী এবং শাশুড়িকে নিয়ে মুকুন্দপুর গ্রামে বসবাস করতেন। কবিতার স্বামী মণিলাল ছিলেন মদ মাতাল ও জুয়াখোর। ধীরে ধীরে নিজের ঘর ভিটে আসবাবপত্র সব জুয়ায় ভাসিয়ে দেয়। তাই কবিতা ও কবিতার শাশুড়ি ও বাচ্চাদের নিয়ে পথের ধারে চলে আসে। দিনের পর দিন রাস্তায় ঘুরে বেরিয়ে দিন কাটিয়ে নেয়। তারপর অবশেষে ফুটপাতেরই একধারে তাঁবু খাটিয়ে থাকতে শুরু করে। কবিতার শাশুড়ি সরস্বতী দেবী রাস্তায় জন মজুরের কাজ করে পেট চালায়। একদিন কবিতার মেয়ে রীতা এবং ছেলে রাজুকে প্রচন্ড খিদে পায়। মা গো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। সেই সকালে দুটো মুড়ি খেয়েছি, বেলার দুপুর হয়ে গেল, খিদেতে পেট জ্বলে যাচ্ছে মা, কিছু খেতে দাও না মা। হ্যাঁ, এই তো খাবার নিয়ে যাচ্ছি, এই নে, দুজনে মিলে খেয়ে নে। হ্যাঁ মা, শুধু আলু সিদ্ধ আর ভালো লাগে না, প্রত্যেক দিন সেই একই খাবার খেয়ে মুখের স্বাদটাই চলে গেছে মা। আজ আমি শুধু জল খেয়ে কাটিয়ে দেব, তবু এই খাবার কিছুতেই খাবো না। মা, প্রতিদিন ভাত আলু সেদ্ধ খেতে ভাল লাগে, একদিনও কি আলু ছাড়া কিছু খেতে দেবে না? রোজ রোজ এইরকম খাবার খেয়ে আমার ভালো লাগছে না, আজকে আলু সিদ্ধ ভাত খাবো না একদম। এই বলে রীতা ও রাজু দুজনেই খাবার ছেড়ে চলে যায়। আর কলসি থেকে জল ঢেলে খেতে গিয়ে দেখে কলসির জলটা প্রচন্ড গরম। আমাদের ভাগ্যটাই খুব খারাপ, দুবেলা ঠিক মতো করে খাবার জোটে না, আবার জলটা খেয়ে যে তৃষ্ণা মেটাবো, দেখো তাও হলো না। এই গরমে কেউ এত গরম জল খেতে পারে? ভগবান আমাদের দিকে যে কবে মুখ তুলে তাকাবে কেই জানে। কেন যে এই গরিব ঘরে জন্ম নিতে হয়েছিল কে জানে। ঠিক মতো খাওয়াতে পারবে না যেকালে জন্ম দিয়েছিলে কেন মা? হ্যাঁ মা, আমার এই পৃথিবীতে আসা উচিতই হয়নি। এই বলে দুই ভাই বোন কবিতার ওপর রাগ দেখিয়ে খাবার সরিয়ে জলের গ্লাসটাও ফেলে দিয়ে বাইরে চলে যায়। কবিতার আগে তার দুই ছেলে মেয়েকে জোরে চড় মারে এবং বলে, মা বাবার কি খুব শখ হয়েছে নাকি যে তার নিজের ছেলে মেয়েদের কষ্ট দেয়? প্রত্যেক বাবা মারই তো ইচ্ছে হয় তাদের বাচ্চারা ভালো খেয়ে ভালো পড়ে সুস্থভাবে জীবনযাপন করুক, কিন্তু পরিস্থিতি আর ভাগ্য তাদের সাথ দেয় না। আজ তোদের বাবার জন্যই আমাদের এই দুর্দশা হয়েছে। তোদের বাবা যদি ভালো হতো, ঠিকঠাক করে রোজগার করতো, তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না। আর 5টা ছেলের মতো ঠান্ডা জল খেয়ে গরমে পাখার তলায় শুয়ে বসে দিন কাটাতিস, ভালো মন্দ খেয়ে বড় হতিস। আমার তো যতটুকু সাধ্য ততটুকুই করব, এর থেকে বেশি কি করে করব বল? যতটুকু তোদের ভাগ্যে জুটছে সেটা শুধু আমার আর তোর ঠাকুমার জন্যই, বুঝলি তো? থাক না বৌমা, ওরা বাচ্চা ছেলে, ওদেরকে কিছু বলে লাভ আছে কি? আর সত্যিই তো, ওরা তো ঠিকই বলেছে, প্রত্যেক দিন আলু সেদ্ধ ভাত খেতে কারই বা ভালো লাগে বলো তো? ওদের কোনো দোষ নেই বৌমা, ওদের কিছু বলো না, ছেড়ে দাও ছেড়ে দাও। এইসব কথা বলতে বলতে কবিতার স্বামী মণিলাল নেশার ঘরে ঢুকে পড়ে ঘরে। তারপর তার স্ত্রীকে যা তা বলতে থাকে। আরে আমার কথা বলে তোমার শখের ছেলেরা কান ভারী করছে, ওদের বাবা নেশা করে আর তুমি রোজগার করো বলে তুমি ভালো হয়ে গেছো। ঠিক আছে, কত ভালো দেখে নিচ্ছি, আজকে কিছু টাকা দাও তো দেখি, আমার খুব দরকার আছে। তোমার কি দরকার তা আমি জানি না, এই সব নিয়ে গিয়ে তো ওই জুয়ার আসরেই বসবে, এটাই তো? আবার বড় বড় কথা হচ্ছে, এক্ষুনি দিবি, নাহলে তোকে সমেত ঘর জ্বালিয়ে দেব। বৌমা, ওকে বেশি ঘাঁটিও না, টাকা যা আছে দিয়ে দাও, না হলে এই বাচ্চাগুলোকে নিয়ে আমাদের পথে বসে থাকতে হবে। এই বলে কবিতা নিজের কাছে জমানো 100 টাকা ছিল, সেটা মণিলালকে দিয়ে দেয়। তারপর শাশুড়ি আর বৌমা মিলে একটু দূরেই বড় জঙ্গল আছে, সেই জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। জঙ্গল থেকে কাঠ এনে চুলায় রান্না করে তাদের দুবেলা খাবার তৈরি হয়। এইভাবেই প্রত্যেক দিন জঙ্গল থেকে শাশুড়ি বৌমা মিলে কাঠ কেটে আনে, তারপর রান্না করে। একদিন কাঠ কাটতে গিয়ে জঙ্গলে সরস্বতী দেবীর চোখে পড়ে এক গরিব বুড়ি অনেক ঘাস জড়ো করে রেখেছে। সরস্বতী দেবী ওই বুড়িটাকে জিজ্ঞাসা করে, এই ঘাসগুলো দিয়ে আপনি কি করবেন? এত ঘাস জড়ো করেছেন, গরু ছাগল আছে মনে হয়? না 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 না, গরু ছাগল নেই, আমাদের গ্রামে বৃষ্টিতে সব ঘর পড়ে গেছে, তাই এই ঘাসগুলো নিয়ে গিয়ে একটা ঘাসের ঘর বানাবো। সরস্বতী দেবী তো বুড়ির কথা শুনেই মাথায় একটা বুদ্ধি বার করে এবং এসে তার বৌমা কবিতাকে বলে, বৌমা, জঙ্গলে যখন আমি কাঠ কাটতে গেছিলাম তখন দেখি একটা বুড়ি অনেক ঘাস জড়ো করেছিল, সেই ঘাস দিয়ে নাকি তারা ঘর বানাবে। ঘাসের যদি ঘর হতে পারে তাহলে আমরাও তো ঘাস দিয়ে একটা ফ্রিজ বানাতে পারি, তাই না? এই গরমে বাচ্চাগুলো একটু ঠান্ডা ঠান্ডা জল খেতে পারবে। ঠিক বলেছেন মা, ঘাসের একটা ফ্রিজ বানিয়েই দেখা যাক না। এই বলে কবিতা এবং সরস্বতী দেবী দুজনে জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসে। সেই কাঠ দিয়ে ফ্রিজের বডিটা বানিয়ে নেয় এবং তার উপরে কিছু ঘাস লাগিয়ে দেয়। এরপর একটা সুন্দর ফ্রিজ বানিয়ে নেয় এবং সেই তিরপরের ঘরের এক কোণে রেখে দেয়। বেশ কিছুদিন রাখার পর তিরপরের ঘরটা ঠান্ডায় বরফ হয়ে যায়,
তখন রাজু আর রীতা দুজনে মিলে মাকে ডাকে এবং জিজ্ঞাসা করে, মা, ও মা, তাড়াতাড়ি এখানে দেখবে এসো, ঘরটা কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, ফ্রিজটা রাখার পর যেন আস্তে আস্তে সমস্ত ঘরটাই ঠান্ডা হয়ে যাচ্ছে না? সরস্বতী দেবী ও কবিতা এসে দেখে সত্যিই তো ঘরটা বেশ বরফ হয়ে গেছে। তবে যাই হোক না কেন, ভালোই হয়েছে, বাচ্চাগুলো এরকম গরমে আরাম পাবে। বাহ, আমাদের এতদিন পর একটা ফ্রিজ হয়েছে, এতে খুব ভালো হলো, বলো মা? এসব দেখে কবিতার মাথায় একটা বুদ্ধি আসে। মা, আমারই যদি এই ঘর বানাই তাহলে তো অনেক বড় ঘর হতে পারে, আর আমরা সবাই মিলে আনন্দে সেই ঘরেই তো থাকতে পারবো। ঠিক বলেছো বৌমা, তুমি এই ঘাস দিয়ে তাহলে ঘর বানাবে ঠিক করেছো। এই বলে জঙ্গল থেকে সরস্বতী দেবী এবং কবিতা দুজনে মিলে প্রচুর ঘাস নিয়ে আসে এবং সেই ঘাস দিয়ে সুন্দর একটা ঘর তৈরি করে। তাতে ঘাসের ওই তৈরি ফ্রিজটা রেখে দেয়। এখন মিলেমিশে সবাই সেই ঘাসের ঘরের মধ্যে থাকতে শুরু করে এবং শাশুড়ি বৌমা মিলে একটা বড় হোটেল বানায় এবং সেটা চালায়। মা, আমাদের আর কোনো অসুবিধা নেই, আর কোনো কষ্ট দুঃখ কিছুই নেই। আমরা এখন খুব সুখে শান্তিতে আছি বলুন। আমাদের কাছে এখন আছে অনেক বড় একটা হোটেল, সেই হোটেলে অনেক লোকেরা শান্তিপূর্ণভাবে এসে খাওয়া দাওয়া করে যাচ্ছে, তা দেখে আমার খুব ভালো লাগছে মা। এখন কবিতা সরস্বতী দেবী দুজনে মিলে বড় একটা হোটেল চালায়। সেখানে বিভিন্ন ধরনের লোকেরা খাওয়া দাওয়া করে এবং গরিবের জন্য বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা আছে। পেট ভরে বিনামূল্যে খেয়ে যেতে পারবে গরিব মানুষরা, কারণ কবিতা জানে গরিবদের কি দুর্দশা হয়, দুবেলা খাবারের জন্য পেটের দায়ে তাদের কি না করতে হয়। তাই নিজেদের কষ্টের কথা মনে করে গরিবদের জন্য বিনামূল্যে খাবার ব্যবস্থা করে দিয়েছে। কবিতার এই কথায় তার শাশুড়ি সরস্বতী দেবীও মত দিয়েছে। দুজনে মিলে এখন একটা হোটেল চালায়। তারা এখন সুখে শান্তিতে ছেলে মেয়েদের নিয়ে জীবন কাটাচ্ছে। ধনঞ্জয় বাবু ভালো চাকরি করতেন। তার দুই ছেলে ও স্ত্রী মধুবালা দেবীকে নিয়ে তিনি শহরে বাস করতেন। চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যাওয়ার পর এখন তারা সুন্দরপুরের গ্রামের বাড়িতেই থাকেন। মধুবালা দেবী তার দুই ছেলে অবিনাশ এবং রাজীবকে নিয়ে মনে মনে খুবই গর্ববোধ করতেন। তার দুই ছেলেকে দেখতে ভারী সুন্দর, তাই মধুবালা দেবী সবসময় তার ছেলেদের গুণগান গাইত। বাবা ধনঞ্জয় বাবু খুবই সাদামাটা মানুষ ছিলেন। তার মনে কোনো রকমেরই প্যাঁচ ছিল না। তিনি তার স্ত্রীর কোনো কথাতেই সম্মতি দিতেন না। এমনই একদিন, অবিনাশ, রাজীব, তোরা কান খুলে আমার একটা কথা পরিষ্কার করে শুনে নে। বড় হয়েছিস, বিদেশে চাকরির জন্য যাচ্ছিস ঠিক কথা, কিন্তু আমার একটা কথা মানতে হবে। আমি আমার পছন্দ মতো সুন্দরী পরীর মতো মেয়েকেই কিন্তু আমার বৌমা করে নিয়ে আসবো। যাকে তাকে বউ করে নিয়ে আসলে হবে না, বউ কিন্তু আমার পছন্দের হওয়া চাই। দেখো মা, তুমি আমাদেরকে ভালোভাবেই চেনো, আমরা যথেষ্ট তোমাকে ভালোবাসি ও শ্রদ্ধা করি। তার মানে এই নয় যে তোমাকে লুকিয়ে আমরা কিছু করব। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। তুমিও না বড্ড বেশি বাড়াবাড়ি করো সবেতে। এখন ছেলেগুলোকে ভালোভাবে মন দিয়ে কাজ করতে দাও, তারপর ঠিক সময়ে তুমি বিয়ের কথা বলবে। আসলে মধুবালা দেবী নিজে সুন্দর বলে সব সময় সুন্দর জিনিসই পছন্দ করেন। এদিকে অবিনাশ একদিন অফিসে লিফটে উঠতে গিয়ে একটি মেয়ের সঙ্গে ধাক্কা খায়। উফ, লাগলো নাকি? সরি, আমি আসলে একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম না, তাই জন্য আপনাকে ঠিকভাবে লক্ষ্য করিনি। আরে না না, সরি বলার দরকার নেই, আমিও একটু বেশি তাড়াতাড়ি ছিলাম। আজ আমার অফিসে প্রথম দিন। আচ্ছা, তুমিও কি অফিসে চাকরি করো? আমি এইমাত্র 2 মাস হচ্ছে এখানে জয়েন করেছি। আচ্ছা, তোমার বাড়িটা কোথায় কি জানতে পারি? আচ্ছা, তুমি কি এখানকার লোকাল নাকি? হ্যাঁ, আমি এখানে পার্ট টাইম কুকিং এর জব করি। আসলে আমি এখানে পড়াশোনা করতে এসেছি। আমার বাড়ি মুকুন্দপুর গ্রামে। আমার বাবা একজন চাষি। আমার পড়াশোনা বাবা একা চালাতে পারেন না, তাই আমি এই বিদেশে পড়াশোনা করি আর পার্ট টাইম জব করি, যাতে আমার পড়ার খরচটা আমি চালিয়ে নিতে পারি। এই বলে তারা লিফট থেকে নেমে যায় এবং যে যার কাজে চলে যায়। ওদিকে রাজীব তার অফিসের এক কলিগকে মনে মনে ভালোবেসে ফেলে। ময়ূরী, তোমাকে না খুব মিষ্টি দেখতে গো। আমি না তোমাকে মনে মনে অনেকটা লাইক করে ফেলেছি। তুমি কি আমাকে লাইক করো? কি গো, প্লিজ বলো না। রাজীব, আমারও তোমাকে খুব ভালো লাগে। আমি তোমাকে অনেকদিন থেকেই বলবো বলবো ভাবি, কিন্তু ভয় লাগে তুমি যদি না অ্যাকসেপ্ট করো। তোমার মতো সুন্দর মেয়েকে যে কেউ দেখেই না পাগল হয়ে যাবে, জানো তো। আর তুমি কি না কাউকেই অ্যাকসেপ্ট করবে না? ঠিক আছে, তাহলে তোমাকে অ্যাকচুয়ালি বিয়েই করতে হবে দেখছি। সামনের মাসে দেশের বাড়ি যাচ্ছি, সেখানে গিয়ে মায়ের সঙ্গে তোমার ব্যাপারে বলবো। কথা বলার কি আছে? আমরা দুজনে যখন দুজনকে ভালোবাসি তখন আর অন্য কারোর মত নেওয়া দরকার কি? চলো আমরা কোর্ট ম্যারেজ করে নিই,
একেবারে বিয়ে করেই তোমাদের দেশের বাড়ি যাবো দুজনে একসঙ্গে। ঠিক বলেছো, চলো আমরা বিয়ে করে নিই। মা তোমাকে দেখে নিশ্চয়ই খুশি হবে। তুমি এত সুন্দর দেখতে যে কেউ দেখলেই তোমাকে পছন্দ করে ফেলবে। এই বলে রাজীব আর ময়ূরী দুজনেই কোর্ট ম্যারেজ করে নেয়। এদিকে অবিনাশ ও ঝিলমিলকে বিয়ের প্রস্তাব দেয়। ঝিলমিল, আমি তোমাকে না বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে আমি আজকেই মাকে হোয়াটসঅ্যাপে তোমার ছবি সেন্ড করছি। অবিনাশ, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার এই কালো রঙের জন্য কেউ আমাকে মেনে নেবে না। আর আমরা খুবই গরিব, আমার বাবা জমিতে চাষ করে, আমাদের মাটির বাড়ি আছে, তোমার মা বাবা কোনোদিনই মেনে নেবে না। সবাই তোমার রংটাকে চেনে, গুণটাকে কেউই চেনে না। আমি তোমার মনটাকে চিনেছি, গরিব হলেও আমার কোনো যায় আসে না। তুমি না খুব ভালো মেয়ে জানো তো, তাই জন্য আমার খুব পছন্দ হয়েছে তোমাকে। ঝিলমিল রাজি হয়ে যাওয়ায় অবিনাশ তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে জানায় ঝিলমিলের ব্যাপারে। জানো মা, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি। মেয়েটা খুবই মিষ্টি জানো তো, ব্যবহারও খুবই ভালো। দেখবে মেয়েটাকে তোমারও খুবই ভালো লাগবে। তুমি যদি বলো তাহলে আমি ওর ছবি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠা। এই বলে মধুবালা দেবী যখন ঝিলমিলের ফটো দেখে তখন তিনি হতবাক হয়ে যান এবং তিনি বলেন, এ মা, এ তো কালো ভীমরুলের মতো। তুই অত সুন্দর দেখতে, এই কালো মেয়েটাকে তোর পছন্দ হলো? কোনো মতেই আমি এই মেয়েকে আমার ঘরের বৌমা করব না। আমি আমার এত সুন্দর ছেলেটার এই কালো মেয়ের সঙ্গে বিয়ে দেব? কোনোদিনই নয়। মা দেখো, তুমি প্লিজ রাজি হয়ে যাও না, নাহলে দেখবে আমি ওকে এখানেই বিয়ে করে থেকে যাব, কোনোদিনই আর দেশে ফিরবো না। তোমরা তখন দেখবে আমাকে একেবারের জন্যই ভুলে যাবে। ঠিক আছে, তুই যখন অত করে জেদ করছিস তাহলে আমি ওর সঙ্গেই বিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে, ওর বাড়ির ঠিকানা আমাকে দিতে হবে। মধুবালা দেবী তার ছেলের কাছ থেকে ঝিলমিলের বাবার ঠিকানা নেয়। এরপর তিনি ঝিলমিলের বাবার কাছে গিয়ে পৌঁছায়। ঝিলমিলের বাবা রামকৃষ্ণবাবু একজন চাষি, খুবই গরিব। সেখানে গিয়ে মধুবালা দেবী রামকৃষ্ণবাবুকে যা ইচ্ছা তাই করে বলেন। তিনি বলেন, এ কি, আপনি একটা চাষি? আপনি তাহলে আপনার মেয়েকে কিভাবে যৌতুক দিয়ে বিয়ে দেবেন? আপনার মেয়ে তো কালো কুচ্ছিত দেখতে, তার জন্য অনেক যৌতুক লাগবে, তবেই আমি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেব। দেখুন দিদি ভাই, আমি খুব গরিব মানুষ, চাষ করে খাই, আমার এই জমিটুকু ছাড়া আর কিছুই নেই। তার উপরন্তু আমার মেয়েকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি, তাই আমার কষ্ট না দেখতে পেরে আমার মেয়ে পার্ট টাইম ওখানেই জব করে। এই কষ্টের সংসারে আপনাদের কিভাবে কি যৌতুক দেব তা বুঝে পাচ্ছি না। অত কিছু জানি না, আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে গেলে যৌতুকে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, খাট, বিছানা সবই দিতে হবে। রামকৃষ্ণবাবু নিজের জমিটুকু বিক্রি করে দিয়ে মেয়েকে বিয়েতে যৌতুক দিয়ে অবিনাশের সঙ্গে বিয়ে দিয়ে দেন। অবিনাশ বিয়ে করে বউকে নিয়ে ঘরের চৌকাঠে পা দিলে তার পিছনেই তার ছোট ভাই ময়ূরীকে বিয়ে করে নিয়ে এসে হাজির হয়, যেটা দেখে মধুবালা দেবী বলেন, এ কি কাণ্ড রাজীব, তুইও কি বিয়ে করে নিয়েছিস? আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করলি না? না মা, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে তোমাকে জানানোর সময়টাও পেলাম না, তাই একেবারে বিয়ে করে নিয়ে চলে এসেছি। ও মা, রাজীব, তুই তো পরীর মতো মেয়েকে বিয়ে করেছিস, ঠিক আমার স্বপ্নের মতো। আমি যেমন স্বপ্নে ভাবতাম ঠিক তেমন মেয়েকেই তুই বিয়ে করেছিস। আয় আয়, ভিতরে ঢুকে আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? দেখো রাজীবের বাবা, আমার ছোট বউয়ের মুখখানা পুরো চাঁদের মতো, আর বড় বউকে দেখো কালো পেতনির মতো। আমার সামনে এরকম কালো পেতনির মতন বউ সবসময় ঘোরাফেরা করবে, আমি যে কি করে সহ্য করব কি জানি। আচ্ছা মধুমালা, এখন ওসব কথা বাদ দিয়ে বৌমাকে বরণ করে ঘরে তোলো। বড় বৌমা খুবই সামাজিক, সুশীল মেয়ে, আমার খুব পছন্দ হয়েছে। একদিন দেখা যাবে এই মেয়েই আমার বাড়ির লক্ষ্মী প্রতিমা হয়ে দাঁড়াবে। এরপর মধুবালা দেবী তার ছোট বউকে নিয়ে ঘরে চলে যায়, আর এদিকে বড় বউ শ্বশুরকে প্রণাম করে নিজের ঘরে অবিনাশের সঙ্গে চলে যায়। পরের দিন সকালে ঝিলমিল ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজ, ঠাকুর পূজা করা থেকে আরম্ভ করে সবার জন্য জলখাবার করে টেবিলে সাজিয়ে অপেক্ষা করছিল। তখন ধনঞ্জয় বাবু বলেন, আরে বড় বৌমা, তুমি তো সকাল সকাল উঠে সমস্ত কাজ একেবারে সেরেই ফেলেছো, আর তো কাউকেই দেখছি না। তারা কি এখনো ওঠেনি নাকি? যাক মা, ওদের কথা বাদ দাও, তুমি আমার বাড়ির লক্ষ্মীর মতো। তোমার হাতের কাজ সত্যিই সুন্দর আছে, ঠিক লক্ষ্মী মেয়ের মতো। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। তোমার এই কাজে সুন্দর দিক দেখিয়ে সবার মন খুবই শিগগিরই জয় করে নিও। ছোট বৌমা আমার ঘুমাচ্ছে, ও এত কাজ করতে পারবে না।
ওর কত সুন্দর হাত পা মুখখানা সব নষ্ট হয়ে যাবে কাজ করলে। আর কাল অনেক জার্নি করে এসেছে, ও এখন বিশ্রাম নিচ্ছে। আমি পরে ওর ঘরে গিয়ে জুস নাস্তা দিয়ে আসবো। আর বড় বউ তো এমনিতেই কালো, ওর কাজ করলে কোনো যায় আসে না, ওর সৌন্দর্য নষ্ট হবে না। এই বলে মধুবালা দেবী ময়ূরীর জন্য জুস নাস্তা নিয়ে ঘরে যায় এবং ময়ূরীকে ডাকে, ছোট বৌমা, ও ছোট বৌমা, মা উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। খালি পেটে শুয়ে থাকলে শরীর খারাপ করবে, একটু নাস্তা জুস খেয়ে নাও, আমি তোমার জন্য সব নিয়ে এসেছি। এরকমটা প্রত্যেক দিনই চলতে থাকে। ঝিলমিলকে সংসারের সব কাজ করতে হয়। ঝিলমিল তার মুখ বুজে সব কাজ করে নেয়, কারণ তার শাশুড়ি দু চোখেও তাকে দেখতে পারে না। একদিন শাশুড়ি ছোট বৌমার জন্য খাবার নিয়ে উপরে উঠতে গিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। তখন মধুবালা দেবী বলেন, ও মা গো, বাবা গো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমি পড়ে গিয়েছি। ছোট বৌমা, শিগগিরই এসো, আমাকে তোলো, আমি পড়ে গিয়েছি। শাশুড়ির ডাক শুনে তাড়াতাড়ি দুটো বৌমাই ছুটে আসে। বড় বৌমা ঘরে রান্না করছিল আর ছোট বৌমা কানে হেডফোন দিয়ে ঘরে শুয়েছিল। এরপর ময়ূরী বলে, এ কি, আপনি কি করে পড়ে গেলেন? এবার কি করে আপনাকে তুলি? আমি আপনাকে তুলতে পারবো না, আমার কোমরে ব্যথা লেগে যাবে, ওসব আমার দ্বারাই হবে না। ঠিক আছে ছোট, তোমাকে তুলতে হবে না, আমিই তুলছি। মা, আস্তে আস্তে উঠুন, চলুন ঘরে চলুন, বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে থাকুন, আমি ডক্টরকে ফোন করছি। এরপর ঝিলমিল ডক্টরকে ফোন করে। ডক্টর এসে ধনঞ্জয় বাবুকে বলেন, দেখুন, আপনার স্ত্রীর দুটো পাই ভেঙে গিয়েছে, বাড়িতে রাখলে কিছুই হবে না, ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করতে হবে। আমার ছোট বৌমাকে ডাকো, সেই আমার সঙ্গে থাকবে। আমি এই কালো পেতনিকে একদম নিয়ে যাব না আমার সঙ্গে, লোক আমাকে নিন্দা করবে। ধনঞ্জয় বাবু স্ত্রীর কথা শুনে ছোট বৌমাকে ডেকে পাঠায়। ময়ূরী এসে মধুবালা দেবীকে বলেন, আমি যেতে পারবো না হসপিটালে, ওখানে অনেক জীবাণু আছে, আমার শরীর খারাপ করবে। আপনার বড় বৌমা আছে তো, তাকে নিয়ে যান না, আমি কেন যাব? আমি কি এখানে এসব কাজ করার জন্য এসেছি? ওর এইসব কাজ করার অভ্যেস আছে, আমি পারবো না। মধুবালা দেবী তার মনের মতো বইয়ের কাছ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে যায় আর সে খুবই কষ্ট পায়। ছোট বৌমা, আমি তোমাকে কত পছন্দ করি, আমার এই দুর্দশায় আমার পছন্দের বৌমা আমাকে দূরে ঠেলে ফেলে দিল। এখন আমি নিচু হয়ে বড় বৌমাকে কি করে বলি? কি আর করা যাবে, সবই আমার কপাল। মধুবালা দেবী ঝিলমিলকে তার সঙ্গে হসপিটালে যাওয়ার কথা বললে ঝিলমিল সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং মধুবালা দেবীকে নিয়ে হসপিটালে চলে যায় এবং সেখানে তার সব দেখাশোনা এবং যত্ন করতে থাকে। এরপর ধীরে ধীরে মধুবালা দেবী ঝিলমিলের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তখন, বড় বৌমা, আমি তোমার প্রতি খুব অত্যাচার করেছি, তোমার কালো রঙের জন্য দু চোখেও সহ্য করতে পারতাম না, অনেক অপমান করেছি, বড় বড় কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। আজ আমার বিপদে তুমি ছাড়া আর কেউই নেই। মা, এই আপনি কি বলছেন? আপনি বড়, আপনি এভাবে ক্ষমা চাইবেন না। আমি আপনার কথাতে কিছুই মনে করি না, আর আমি মনে কেনই বা করব? আমি সত্যিই তো কালো, যার জন্য আপনি আমাকে পছন্দ করেন না, এটার আর মিথ্যের কি আছে? আমি কালো, এটাই সত্যি। মধুবালা দেবী তার বড় বৌমার কথা শুনে লজ্জিত হয়ে বলেন, এরকম কথা বলতে নেই, কালো হলেও তোমার মন খুবই সাদা, আমি এই কালো মনে হিরে পেয়েছি। এই বলে মধুবালা দেবী তার বড় বৌমাকে কাছে টেনে নেয়। এভাবে অহংকারী শাশুড়ি বিপদে পড়ে সবকিছু ভুলে এই কুৎসিত মেয়েকে আপন করে নেয়।